সরি স্যার, একটু লেট হলো। I want all the information about this SK group. স্যার আসলে আপনি হয়তো ভুলে গিয়েছেন এতগুলো বছর সেদিন আপনি চলে যাওয়ার পর আগের সব শত্রুগুলোর কিছুই করেনি। এটা সেই কাজী শবনম যার ভাইদের আপনি মেরেছিলেন ভাবির জন্য। কথাটা মুখেই রয়ে গেল। আফরান হাতের কাছের কলমটা নিয়ে ক্যাপটা খুলেই তানভীরের কাঁধে বসিয়ে দিয়ে বলল। কেমন লাগছে? তানভীর মুখের উপর দুহাত দিয়ে চেপে ধরে চোখ বন্ধ করে নেয়। স্যার ভুল হয়ে গেছে, নেক্সট টাইম আর বলবো না। Oh God, লাস্ট ওয়ার্নিং ভেবে নে এটাই। তানভীর কাতর গলায় বলল। জি স্যার, লাস্ট বারের মতো মনে রাখবো। আফরান বাঁকা হেসে কলমটা কাঁধ থেকে তুলে আবার জায়গায় রেখে দিল। তানভীর আঘাতপ্রাপ্ত জায়গায় হাত রাখে। আফরান পকেটে হাত গুজিয়ে মুখে ডোন্ট কেয়ার ভাব নিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়। তানভীর এখন মাত্র আহা বলে চিৎকার করে জায়গাটা দেখার চেষ্টা করে নিজে নিজে বলল। নিজে হাজারবার ভাবের সম্পর্কে ইমেল চেক করবে, এটা কিছু না। কেউ নামটা নিলেই বেশ। ওহ, তাই বলে কলম দিয়েও কাউকে এমন আঘাত করা যায়? আজ ফার্স্ট টাইম দেখলাম। সামিরা এখন ভার্সিটিতে পড়ে। একই ডিপার্টমেন্টে প্রেমাও অ্যাডমিশন নিয়েছিল। সামিরা এই শেষের 2 বছর নিজের বাড়িতেই কাটিয়েছে। সবারই জানাজানি হয়েছে বিয়ের বিষয়টা। অবশ্য জাফর সাহেব অনেক বলেছে আয়েশকে বলে বুঝিয়ে সবকিছু ঠিক করে নেবে, কিন্তু সামিরা বলে জোর করে বাবা আর যাই হোক সংসার হয় না। ডিভোর্স পেপার রেডি করেছে, কিন্তু আজমল সাহেব আর জাফর সাহেব বুঝিয়ে বলেছে। দেখো মা, পড়াটা শেষ করো, তারপর এসব নিয়ে ভেবো। এখন ঝামেলায় জড়ানোর দরকার নেই। কথাগুলো যে আয়েশের অজানা ঠিক এমন নয়, সবকিছু আয়েশেরও জানা আছে। কিন্তু কথা হলো প্রেমাকে নিয়ে। তন্ময় বিয়ের প্রতিশ্রুতি দিয়েও কলেজ শেষে বিয়ের দিন সে আসেনি। অনেক হাজারবার কল করেছিল প্রেমা, কিন্তু সেই নাম্বার সুইচ অফ ছিল। তবে কেন সে তার ফ্যামিলি নিয়ে এসে বিয়ের ডেট ফিক্সড করেছিল? মান সম্মানের দুটানায় পড়ে সেই রাতে সামিরা সাদিকের কাছে বিনিময় করে হাত জোর করে বলেছিল বিয়েটা করে নিতে। বারবার রিকোয়েস্টে সাদেকও ফেলতে পারেনি। তাছাড়া সেও পরিস্থিতি বুঝেছিল একটা মেয়ের বিয়ের দিন বর না আসার কলঙ্কটা যে মেয়েটার জীবনটাকে নরক বানিয়ে দেবে। সেটা ভেবেই বাধ্য হয়ে প্রেমাকে বিয়েটা করেছিল। অবশ্য এ বিয়েতে না আসাটাই মনে হয় তার উচিত ছিল, কিন্তু প্রেমা ভাই হিসেবে অনেকবার রিকোয়েস্ট করেছিল সামিরার সাথে আসতে, তাই তো এসেছিল। বিয়ের পর বাড়িতে গেলে অবশ্য প্রেমাকে দেখে প্রথমে সাদেকের মা মঞ্জুরা বেগম অবাক হয়, কিন্তু যখন সবটা জানে তখন তিনি প্রেমাকে মেয়ের মতোই গ্রহণ করে নেয়। দেখতে তো খারাপ নয়, মিষ্টি একটা চঞ্চল মেয়ে। হাতে হাতে সাহায্য করতেই ভোর সকালে উঠে পড়ে, কিন্তু এখনো সাদেকের সাথে চোখ তুলে একটা কথাও বলেনি। একসাথে শুয়া তো দূরের কথা, এক রুমে অবধি যায়নি। ব্যাপারগুলো মঞ্জুরা বেগম দেখলেও কিছু বলেন না, কারণ হঠাৎ পরিস্থিতি কেউই মানিয়ে নিতে পারবে না, এটাই স্বাভাবিক। কিন্তু বিয়ের প্রায় কিছুদিন গত হওয়ার পর প্রেমা একটু আশঙ্কা নিয়েই প্রায় সাদেকের কাছে ভীত হয়ে গিয়ে জানায় সে পড়াশোনা শেষ করতে চায়, কিন্তু অনুমতি না দিলেও সমস্যা নেই, পড়বে না। সাদেক প্রেমার দিকে না তাকিয়েই উত্তর দেয়। ঠিক আছে, আগামী মাস থেকে আগের মতন পড়াটাও চালিয়ে নিও, কিন্তু আমি শহরে থাকবো না। আমার দেশে কাজ আছে। যদি চাও নিজের বাড়িতেও থাকতে পারো, অথবা হোস্টেলে। প্রেমা ভাবতেও পারেনি সেদিন সাদেক এতটা স্বাভাবিক ব্যবহার করবে। প্রেমা জানায়, হোস্টেলেই থাকবো, বাড়িতে থাকার মতো মুখটুকুও রাখিনি। একটু বেশি বুঝো। প্রেমা কোনো উত্তর করেনি সেদিন, কিন্তু এখন সে হোস্টেলেই থাকে। প্রয়োজন মোতাবেক সাদেক প্রতি মাসে আসে, সবকিছু দিয়ে যায়। আর দরকার পড়লে প্রেমা মাঝে মাঝে বাড়িতেও যায়। অবশ্যই সাজেদা বেগম অনেক বলেছেন থাকার জন্য, কিন্তু প্রেমা থাকে না। কোন মুখে থাকবে মায়ের মুখে যে চুনকালি মেখে দিয়েছিল 2 বছর আগে? বড় চাচা তো টাকা পাঠিয়ে দেয়, মায়ের বেশ ভালোই চলে। আমি গিয়ে ঝামেলা বাড়ানোর দরকার নেই। এই মুহূর্তে সামিরা আর প্রেমা ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। তাদের মাঝে প্রায় সময় আরোকে নিয়ে আলোচনা হয়, কিন্তু যাকে হারিয়েছে সে কি ফিরবে? আদৌ বেঁচে আছে তো আরও? কারো জানা নেই। তারা ধরেই নিয়েছে 3 বান্ধবীর এক বান্ধবীরও কপাল ভালো না, নয়তো কালো ছায়ার আভাস হতো না, এমন মরুময় জীবন কাটাতে হতো না। একে অপরের জীবনের সঙ্গে ঘটে যাওয়া প্রতিটা মুহূর্ত আবেগপ্রবণ হয়ে প্রকাশ করে। আরও যদি থাকতো
হয়তো মুহূর্তগুলো আনন্দময় হতো, তাই না? ঠিক বলেছিস। আচ্ছা, আরুর মা বাবা এখন আসে এখানে? আসে খোঁজ নিতে, পুলিশরা তো জানিয়ে দিয়েছে এই কেস ডিসমিস করতে, কিন্তু আরুর মা বাবা তো আমার মা বাবা আর ওনার বাবার সাহায্য কেসটাকে দাঁড়িয়ে রেখেছেন উপর থেকে। এখনও কেসটা চলমান রাখার ডিসিশন জানিয়েছে। আরুর এখনও কোনো খোঁজ মেলেনি। আচ্ছা, আরু আবার নিজেকে... এতটুকু বলতেই ক্যাম্পাসের মাঝ বরাবর তিনটে ব্র্যান্ডের গাড়ি এসে থামে। গাড়ির শব্দ শুনে সামিরা প্রেমা পেছনে ফিরে তাকায়। পেছনের দুটো গাড়ি থেকে মোটা সোটা কজন লোক নেমে সামনের গাড়িটার কাছে এসে দরজা খুলে দিয়ে আবার পাশে দাঁড়ায় স্ট্রং হয়ে। সামিরা প্রেমা গোল গোল চোখে তাকিয়ে আছে। আচ্ছা, কোনো সেলিব্রিটি এসেছে নাকি? কোনো রাষ্ট্রীয় কোনো লোক এসেছে? আগেও এমন এসেছে স্যারদের বাস দিতে, কিন্তু এমন ব্র্যান্ডের গাড়ি তো নয়, নর্মাল কয়েকটা মাইক্রোবাস শুধু। আচ্ছা, এই সামনের গাড়িটার নাম কি রে? আমিও তো জানি না কে এসেছে হঠাৎ আবার। শুধু পড়ালেখা নিয়ে মনে হয় এদের ঘাটাঘাটি না করলে হয় না, যত সব। গাড়ি থেকে নেমে আসে একটা মেয়ে। গায়ে সাদা রঙের কোট পরা, পরনে কোটের সাথে মিলিয়ে প্যান্ট, পায়ে ধূসর রঙের, চোখে ঝিলিক মারার মতো হিলস পরা, কিন্তু টাই নেই। মুখে মাস্ক পরা, চোখের চশমাটা মনে হয় পাওয়ারের চশমা হবে দেখেই বোঝা যাচ্ছে। চুলগুলো অতটাও বড় নয়, কোমর থেকে একটু উপরে ছেড়ে দেওয়া। আবার কিছু চুল কপালে ঘিরে, আবার কিছু সামনের দিকেও ফেলে রেখেছে। সামিরা প্রেমা এক দফা ক্রাশ খায় নিচ থেকে মাথা অবধি দেখে হা হয়ে তাকিয়ে আছে। মেয়ে হয়েও মেয়ের উপর ক্রাশ কিভাবে খায়? নিশ্চয়ই মাত্রাতিরিক্ত চোখে পড়ার মতো ফ্যাশন স্টাইল। গায়ের রংটা তো ফর্সার মধ্যে হলদে টাইপ মনে হচ্ছে। নিশ্চয়ই সবসময় স্কিন কেয়ার করে। বডি ফিগার একদম স্মুথ, নিশ্চিত মেয়েটা এক্সারসাইজও করে সব সময়। কিরে, কি দেখতেছিস? আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস নাকি? সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে। মেয়েটা কি জাপানি নাকি এশিয়ান? সে যাই হোক, কিন্তু এখানে কেন? এখন তো অ্যাডমিশন চলছে না। চলো একটু দেখি আগে। বলে দাঁড়ালো দুজন। একজন মাথার উপর ছাতা ধরে আছে, আরো তিনজন পেছনে মেয়েটার সাথে হাঁটছে। খানিক সময়ের মধ্যে ছাত্রছাত্রীদের মাঝে কানাঘোষা শুরু হয়। কিছু ছেলে তো দৌড়ে এসে ছবি তোলা শুরু করে দিয়ে বারবার জিজ্ঞেস করে যাচ্ছে, আর ইউ নিউ স্টুডেন্ট ইন আওয়ার ইউনিভার্সিটি? দুটো গার্ড সামনে এসে ছেলেদের সরিয়ে দিতে লাগলো। তার মাঝে ইউনিভার্সিটির দায়িত্বশীল ওয়াইস স্যার এসে ছাত্রদেরকে বলতে লাগলো, প্রেস্টিজ নষ্ট করো না, এখান থেকে যাও। স্যারের ধমকে সবাই সাইড হয়ে চুপ হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু ছবি তোলা যেন শেষ হচ্ছে না এদের। কম অন ম্যাম। ম্যাম বলে দিয়েছে যেন ভার্সিটি স্যার অ্যান্ড ম্যামরা নাম ধরেই ডাকে। স্যার মুখে হাসি রেখে বলল, আসো ভেতরে, তোমার জন্য অপেক্ষা ছিলাম শ্রাবণী। আগে থেকে কল দিয়ে বললে তো কিছু আয়োজন করতে পারতাম, হঠাৎ করেই বললে আসতেছ। শ্রাবণী ডান হাতটা পাশের বডিগার্ডের দিকে বাড়িয়ে দিলে কিছু কাগজপত্র তুলে দেয়। শ্রাবণী একবার পেপারগুলো দেখে নিয়ে ওয়াইস স্যারের হাতে তুলে দেয়। ভিতরে এসো না, কখন থেকে দাঁড়িয়ে আছো? শ্রাবণী চুপ করে দাঁড়িয়ে থাকে। একজন গার্ড বলল, ম্যাম ভেতরে যাবেন না, এগুলো একবার দেখে নিন, লেট হচ্ছে। সত্যি তুমি এবার ফাইনাল এক্সামে অ্যাটেন্ড করবে? শ্রাবণী এখানে এসে প্রথম মুখ খুলল। ইয়েস। বলে হাত ঘড়িটার দিকে তাকালো। ওয়াহিদ কিছু বলতে যাবে তার আগেই ম্যাম সময় হয়ে গিয়েছে, যেতে হবে। শ্রাবণীও চুপ করে ওয়াহিদকে পেছনে ফেলে গাড়ির দিকে যাওয়া ধরল, কিন্তু চোখ আটকায় একটু দূরে সবার পেছনে দাঁড়িয়ে থাকা প্রেমা আর সামিরার দিকে। সেকেন্ড কয়েক এভাবেই তাকিয়ে থেকে পর মুহূর্তে চশমাটা খুলে হাতে নিয়ে আরেক মুহূর্ত তাকিয়ে দেখে নেয় সামিরা আর প্রেমার চোখও সেদিকেই আছে। চোখাচোখি হচ্ছে চোখ জোড়া, কোনো প্রতিক্রিয়া নেই কারো। শ্রাবণী হঠাৎ করেই আবার মাস্কের উপর চশমাটা পরে নিয়ে গাড়িতে পা বাড়ায়। গাড়ি স্টার্ট দিতে শ্রাবণী গ্লাসটা খুলে দিয়ে আবারও চোখ রাখে সেদিকে। কত কথা লুকিয়ে আছে এই দৃষ্টিতে। অজানা কত অতীত রয়ে গেছে 3 বছরের ব্যবধানে। কখনো কি আবার আগের মতো দিনগুলো ফিরে আসবে না? হয়তো আসবে না। অতীত ভুলতে গিয়েই তো নিজেকে এতটা পরিবর্তন করতে হলো। একটু ভুলের জন্য আবারও সে ফিরে যেতে চায় না আগের জায়গাতে।
যেখানে নিজের ভালোবাসার মানুষটির হাতেই রেপ হতে হয়েছে। কালো রাতটার কথা কি আদৌ ভোলা যায়? মা বাবা সবকিছু উৎসর্গ করে দিয়েছে কি আবারও আগের অবস্থায় যাওয়ার জন্য? সেটা আবারও দ্বিতীয়বার কখনো হবার নয় তার। হাতের পেপারগুলো দেখেই মাথাটা যেন উগলে উঠছে। হোয়াট দ্য ননসেন্স, এসব কি? আমাকে আগে কেন জানানো হয়নি? বলেই হাতের পেপারগুলো সামনের লোকটার দিকে ছুঁড়ে মারল শ্রাবণী। সামনের লোকটা মাথা নিচু করে বলল, সরি ম্যাম, বড় ম্যামের পক্ষ থেকে জানানো নিষিদ্ধ ছিল। শ্রাবণী রাগে কিরমির করতে করতে বলল, সবগুলো অর্ধ গর্ধ। আর এগুলোকে কে চাকরিতে রেখেছে? পেছন থেকে শ্রাবণীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মায়া বলল। শ্রাবণী মাথার কেপটা খুলে ছুঁড়ে মারে সামনের দিকে। শরীর কাঁপছে রাগের তাড়নায়। এমন সময় কেউ দরজা নক করে ভেতরে আসলো। শ্রাবণীর দৃষ্টি সেদিকেই ফিরল। নাবিল একটা টি শার্ট পরে উপরে শার্টের বোতাম ছাড়ে দিয়ে প্যান্টের পকেটে হাত রেখে আসতে আসতে বলল, কিছু হয়েছে? নাবিলকে দেখেই সবাই রুম থেকে চুপ করে বেরিয়ে যায়, মায়া সহ। নাবিল কাচের জানালাটার উপর পর্দা টেনে দিয়ে দরজাটা লক করে সেটার উপরও পর্দা টেনে দিয়ে শ্রাবণীর সামনে এসে বলল, দেখে মনে হচ্ছে রেগে আছো, কি হয়েছে? এনি প্রবলেম? শ্রাবণীর এই মুহূর্তে শান্তভাবে কথা বলতে ইচ্ছে করছে না। আমাকে জিজ্ঞেস করছেন কি হয়েছে? হ্যাঁ, আপনিও কেন আমায় জানাননি? ওয়াই? আনসার মি। কিসের কথা বলছো ঠিক বুঝলাম না, আর আগে শান্ত হও। বলে টেবিলের উপর থেকে গ্লাসের পানিটা শ্রাবণীর দিকে এগিয়ে দিল। শ্রাবণী সেটা নিয়ে ঢক ঢক করে গিলে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, আপনি তো নিশ্চয়ই আগে থেকে জানতেন, তাই না, যে এই কোম্পানিটা ওই কুৎসিত লোকটার? তাহলে আমাকে কেন বলেননি আগে? নাবিল স্মিত হেসে নিচ থেকে ক্যাপটা তুলে শ্রাবণীর মাথায় পরিয়ে দিতে দিতে বলল, তুমি তো স্ট্রং আরু, তাহলে এমন রেগে যাওয়ার কি আছে? তুমি যে নিজেকে পরিবর্তন করেছো সেটা পরীক্ষা করার জন্যই তো বলিনি। তুমি যদি আফরানের সামনে নিজেকে সামলাতে পারো, নিজের আগের রূপটা কন্ট্রোলে রেখে বর্তমান রূপটা দেখাতে পারো, তবেই তো 100% শিওর হব যে তুমি সিরিয়াসলি চেঞ্জ হয়েছো, কোনো পিছুটান নেই। ডোন্ট কল মি আরু। আর কতবার বলবো আপনাকে ওই নামটা? আমার ঘৃণা হয় ওই নামটায়। আমি ওই লোকটার সামনে কখনো যেতে চাই না। সেটা কি আপনি জানেন না? জেনে বুঝেও কেন মিটিংয়ের আয়োজন করলেন? দেখো, তুমি নিজের যোগ্যতায় কিছু করতে চেয়েছিলে, আমি শুধুমাত্র তোমাকে একটা পথ তৈরি করে সুযোগ করে দিয়েছি। এমন কিছু চেয়েছিলে যেখানে আফরানের সাথে কোনো কানেক্ট থাকবে না, এতদিন সেটাই হয়েছে, কিন্তু ওখানে বিল্ডিংটা হতে দিচ্ছে না আফরান, এতে করে আমাদের প্রবলেমটা হচ্ছে। এখন তুমি যদি চাও ঠিক আছে, জমিটা এইভাবে পড়ে থাকুক, লস হোক, তবে আমি বলবো সেটাই হবে, তোমার কথার বাইরে যাবে না। আর এসকে কোম্পানির সিইও হয়েছো নিজের যথেষ্ট যোগ্যতার কারণে, কতবার পুরস্কার পেয়েছো নিজের কাজের জন্য, সেটা কি মিথ্যা? আর মিটিংটা তুমি অ্যাপ্লাই করে দিয়েছো আগেই, এখন যদি সেটা ক্যান্সেল হয়ে যায় কি হবে বুঝতে পারছো? তবু বলছি, তোমার ইচ্ছে না হলে ঠিক আছে, যেও না। যাই হোক, আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু চাই না আরু। আরিয়া কি যেন একটা ভেবে বলল, ওকে ফাইন, আমি যাব সেখানে। আপনার উপকার ভোলার মতো নয়। আমি চাই না এই গ্রুপে কোনো লস হোক। নাবিল কপাল কুঁচকে বলল, আবার এসব বেহুদা কথা বলছো? আমরা তো ফ্রেন্ডস, তাই না? আমার কিন্তু আবার খারাপ লাগলো। আরিয়া মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বলল, সরি, আমি তো এমনি বললাম। আবারও সরি, যাও, তুমি তো খুব। এটুকু বলতেই আরিয়া হু হু করে হেসে বলল, আপনার এই বাচ্চাগুলো ভালো লাগে আমার। এবার নাবিলও হাসতে লাগলো। তোমাকে হাসানোর জন্যই তো এমন করি আরু, কত মিষ্টি দেখতে তুমি, কিন্তু তুমি হয়তো কিছুই বোঝো না। কবে তোমাকে নিজের করে পাবো আরু, কবে বুঝবে? ঠিক 3টা বাজে মিটিং, সবাই উপস্থিত হয়েছে। চৌধুরী গ্রুপ আর এসকে গ্রুপ সবাই এসেছে, কিন্তু অপেক্ষা করছে আপাতত আফরানের জন্য। সবাই তো জেনেছে মিস্টার চৌধুরী এসেছে দেশে, কিন্তু আসছে না কেন এখনো? মিসেস শবনম প্রশ্ন ছুড়ে মারল স্নেহার দিকে। আফরান চৌধুরীর আসতে আর কতক্ষণ লাগবে? হোয়াট? কথাটা বলতেই আফরান মিটিং রুমে প্রবেশ করে। আফরানকে দেখে এতক্ষণ সবার মনে যে প্রশ্ন নিয়ে বিড়বিড় হচ্ছিল, সবাই চুপসে গেল। আফরান গিয়ে ঠিক স্নেহার পাশের চেয়ারটায় বসে। এখানে একজন মেম্বার বলে উঠল, তাহলে আলোচনা শুরু করা যাক, কি বলেন মিস চৌধুরী? আফরান সম্মতি দিল। তন্মধ্যে একজন বলে উঠল, মিসেস স্বপ্নম, যিনি এই বিষয়টা নিয়ে খুব
খুব বেশি পজিটিভ ছিলেন, উনি কোথায়? মিটিং শুরু করেন, প্রবলেম নেই, এসে যাবে। আফরানের মনে হয় পছন্দ হলো না কথাটা, ইম্পর্টেন্ট সাবজেক্টে লেট আমার পছন্দ না। মিটিং আগামীকাল হবে। বলে দাঁড়িয়ে যায় আফরান। পেছন থেকে কেউ বলে উঠল, মিটিংটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ? ঠিক ততটা বিরক্তিকর বিষয় আমাদের জন্য। কথাটা শুনতেই সবার চোখ যায় দরজার দিকে। চুল থেকে ছোট রাবার ব্যান্ডটা খুলে মায়ার হাতে দিয়ে চুলগুলো এক হাতে গুছাতে লাগলো। শরীরে ব্ল্যাক কোটটা মায়ের হাতে আছে, আর হোয়াইট কালারের একটা শর্ট জামা, একটু শর্ট হতো, যেটা হাতের কোনোই ছাড়িয়ে নিচের দিকে ঝুলে আছে। ব্ল্যাক প্যান্ট পরা, হাতে ঘড়ির জায়গায় একটা ডায়মন্ডের ব্রেসলাইট পরা, সাদা কালারের পাথরের কাজ করা উঁচু হিল পায়ে, মুখে ব্ল্যাক মাস্ক পরেই এসেছে, চোখেও চশমা, তবে আজ ব্ল্যাক চশমা জড়ানো। আচ্ছা, কেউ কি এমন মিটিংয়ে মাস্ক পরে আসে, নাকি কারো থেকে নিজেকে লুকানোর জন্য গেট আপ করেছে? চুলগুলো ঠিক করে সোজা এসে খালি চেয়ারটার দিকে তাকিয়ে একবার ঢোক গেল। আফরানের পাশের চেয়ারটাই শুধু খালি আছে, তবে এর পাশেরটায় মিসেস শবনম বসেছে। বসো শ্রাবণী, লেট হচ্ছে তো। আপনি এই চেয়ারটায় আসুন। শবনম কিছু বলতে যাবে, তার আগেই আফরান বলে উঠল, এখানে বসলে কোনো প্রবলেম হবে না। ভদ্রতা এখনো শিখতে পারেননি দেখছে। সিনিয়র মেম্বার সিইও এর সাথে এভাবে কথা বলাটা ঠিক মনে হলো না কারো কাছে। আপনি এভাবে কথা বলতে পারেন না মিস্টার চৌধুরী, ভদ্রভাবে কথা বলুন। আফরান বাঁকা হাসলো, কিন্তু কিছু বলল না। শ্রাবণী কথা না বাড়িয়ে বসে পড়ল, তবে চেয়ারটা একটু শবনমের দিকে টেনে নিল। আফরান ডান হাতটা টেবিলে ভর দিয়ে রেখে হাতটা উপরে তোলে, ফলে হাতটা গাল স্পর্শ করে হালকা মুঠিবদ্ধভাবে 5টা আঙুল কসলাতে লাগলো বারবার। একটু পরপর ঘাড়ের রগগুলো ভেসে উঠছে, কিন্তু যথেষ্ট নিজেকে সংযত করতে লাগলো। শবনম তার বক্তব্য তুলে ধরেছে সবার সামনে, সবাই সেদিকেই মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে। এবার আফরানের কথা শুনতে চায় সবাই। আফরানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো উপস্থিত সবাই। আফরান সোজা সাপটা বলল, কত পার্সেন্ট শেয়ার চাই? শেয়ারের প্রশ্ন আসছে কিভাবে? জমিটা যেহেতু আমার নামে আছে, সেহেতু এখানে বিল্ডিং হবেই। কিন্তু আমি জানতে চাচ্ছি আপনার প্রবলেমটা কোথায় এখানে? আপনার প্রোডাক্ট যদি ভালো হয়, এতে তো আমার কোম্পানি আপনারটা ছাড়িয়ে যাবে না নিশ্চয়ই? পাশ থেকে একজন বলল, ইয়েস মি চৌধুরী, আপনি আপনার কথা জানিয়ে দিন। আফরান আবারও বলল, এখানে কোনো নতুন গ্রুপ বা ইন্ডাস্ট্রি হবে না। সোজাভাবেই বলছে কত পার্সেন্ট শেয়ার চাই, নয়তো দলিলের কাগজ দুটি বদলাতে আমার সময় লাগবে না। পাশ থেকে শ্রাবণী বলে উঠল, 70% শেয়ার কি দিতে পারবেন তো? নয়তো এখানেই আমাদের খসা কাটা উঠবে। শ্রাবণীর কথায় সবাই অবাক চোখে তাকায়। শবনম বেশ কিছুটা অবাক হয়। 70% শেয়ার কেউ কোনো কালে দেবে নাকি? আর আফরান চৌধুরীর 70% মানে হাজার হাজার কোটি টাকা। মেয়েটা কি পাগল হয়ে গেছে? আফরান আবারও হালকা ঠোঁট বাঁকা করে হেসে আকস্মিক শ্রাবণীর চেয়ারটা ধরে টেনে নিজের দিকে এনে শ্রাবণীর কোমরে বাঁ হাতে পেঁচিয়ে ধরে বলল, একদম পাক্কা প্লেয়ার আপনাদের সিও। আরিয়ার এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা ঘৃণা হচ্ছে সেটা হলো আফরানের স্পর্শ। যদিও টেবিলের একটু নিচে হওয়ার কারো চোখেই পড়েনি, এখনও যে আফরান এভাবে ধরেছে তাকে শুধু দেখেছে, চেয়ার টেনে নিয়েছে কাছাকাছি। আরিয়া নিজেকে সবার সামনে ঠিক রাখার চেষ্টা করে টেবিলের ওপর থেকে হাতটা নিচে নামিয়ে আফরানের হাতটা সরানোর বৃথা চেষ্টা চালায়। না পেরে চোখের চশমাটা টেবিলের ওপর রেখে বলে, হেই, প্রবলেম কি আপনার? আরিয়ার হঠাৎ কথায় কারো বোধগম্য হলো না। আফরান সোজা হয়ে বসে আবারও ভিলেনি হাসি দিয়ে বলল, আমাকে বললেন? আরিয়া বুঝলো এখানে কাউকে আপাতত কিছু বসতে দিলে চলবে না। না, আপনাকে নয়, এখন বলুন শর্ত মানছেন কিনা? ওকে, 70% ডান। আফরানের কথায় সবাই অবাক হলো। এটা স্বপ্ন না তো? স্বপ্নম যেন না চাইতে বৃষ্টি পাওয়ার মতো হলো। তার প্ল্যান তো ছিল অন্য কিছু। নিজের প্রিয় মানুষকে চোখের সামনে মরতে কেমন লাগে সেটা দেখানোর জন্য তো এত প্ল্যান করে আফরানকে দেশে আনিয়েছে। আরিয়াকে নিজের কোম্পানির সব স্থাপত্য দিয়েছে, কিন্তু হঠাৎ এই 70%-এর কথা শুনে তো সব ইচ্ছে মরে গেছে এসবের।
সারাদিন যদি চৌধুরী গ্রুপ থেকে 70% শেয়ার পায় তবে তো কথাটা ভাবলেই তো নিজেকে মহারানীর জায়গায় বসাতে হয় ওর। আপনি কি সিরিয়াস নাকি মজা করছেন? আমায় কি জোকার মনে হয়? আরিয়াও বেশ অবাক হয়। বেশ এত সহজেই মেনে নেবে সেটা তো জানতো না। সে তো ভেবেছিল নিশ্চয়ই এটা মানবে না, দ্বিতীয়টাই মানবে। কিন্তু অবাক করে দিল কেন? আরিয়াকে এখনো আফরান এভাবেই ধরে আছে। আপাতত আরিয়া নড়ছে না। এটা একটা মিটিং রুম, প্রেস্টিজ আছে সব কিছুতে। কিন্তু কথা হচ্ছে আফরান চৌধুরী এত নিচু মনের আজকে এখানে না আসলে জানতেই পারতো না। নিশ্চয়ই সবসময় এ ধরনের কাজ সবসময় করে থাকে মেয়ে মানুষ পাশে বসলে। আচ্ছা, উনি কি আমাকে চিনে ফেলেছে? কথাটা ভাবতেই বুক ধপ করে উঠল, কলিজাটা আমার। না, তা কি করে হয়? চিলে এতক্ষণে নিশ্চয়ই মেরে দিত, হাজারটা চর গালে পড়তো। সবাই কংগ্রেস জানিয়ে হাত মিলায় শবনমের সাথে। আরিয়াও মিলাতে যায়, কিন্তু আফরান বলে ওঠে, ওহ ম্যাম, আপনার আঙুলটা কিসের দাগ? নিশ্চয়ই ব্যথা পেয়েছেন। হ্যান্ডশেক করতে পারবেন তো? আফরানের এই সাধারণ কথাটা আরিয়ার কাছে কেমন যেন থ্রেট মনে হলো। কি হচ্ছে এসব? নাকি ভয় পেয়ে আছি বলে সবটা গুলিয়ে ফেলছি আমি? শবনম আফরানের সাথে হাত মিলাতে চাইলে আফরান ধন্যবাদ জানিয়ে বলল, আপনারা এখন আসতে পারেন। মিটিং শেষে সবাই উঠে দাঁড়ানোর আগেই আফরান আরিয়ার কোমর ছেড়ে দেয়। দ্রুত পায়ে আরিয়াও দাঁড়িয়ে যায় চেয়ার থেকে। মিটিং শেষে বাসা ফিরেই আরিয়া হল রুমের জিনিসপত্র ভাঙচুর শুরু করে। সার্ভেন্টরা চুপচাপ দাঁড়িয়ে দেখছে। সবাই সামনে থাকা মেয়েটার রাগ দেখছে সব সময়, কিন্তু আজকের মতো আগে কখনো দেখেনি। সবসময় সাবলীল চলাফেরা করেছে, রাগের কারণে লিমিট ক্রস করে এমন উল্টোপাল্টা জিনিসপত্র ভাঙচুর করতে দেখেনি। আরিয়ার চোখে জল এসে গড়ায়। তীব্র থেকে তীব্র ঘৃণা ওই ছোঁয়ায়, ওই স্পর্শে। ক্যারেক্টারলেস লোকটার সামনে কেন আবারও যেতে হলো তাকে? মায়া ভয়ে কাঁপছে, কিন্তু এই রাগের কারণ তার অজানা নয়। হয়তো খুব কষ্টের, নয়তো ঘৃণা। সে তো মিটিংয়ে আরিয়ার পেছনেই দাঁড়িয়েছিল, সবটাই দেখেছে। এত বছর পর আফরান চৌধুরী সামনে গিয়েছে। এটা কি সহ্য করবে ম্যাম? তার উপর এমন অশ্লীল কাজ করেছে। তখন সবার গুরুত্বপূর্ণ কথার মাঝে সে সবটা দেখেও প্রোটেক্ট করতে পারেনি ম্যামকে, যার থেকে দূরে থাকার জন্য নিজেকে এতগুলো দিন লুকিয়ে রেখেছে। আজ তার সামনে গিয়েছে। আবার তার ব্যবহারটা আজ জঘন্য ছিল। হ্যাঁ, সে শুনেছিল আফরান চৌধুরীর কথা, সবার মুখে তার নাকি মেয়েদের প্রতি ইন্টারেস্ট নেই। তবে আজ কি দেখলো এটা? মিথ্যে তো নয়। মায়া পরিস্থিতি সামলানোর জন্য প্রথমে আরিয়ার কাছে গিয়ে এক হাত দূরে দাঁড়িয়ে বলল, আরিয়া এই মুহূর্তে কারোর সাথে শান্তভাবে কথা বলার নয়, উল্টো এসব কথা ফালতু মনে হচ্ছে। সঙ্গে সঙ্গে টেবিলের উপর থেকে কাঁচের গ্লাসটা নিছক ভেঙে মায়ার গলার বরাবর ধরে বলল, একদম কথা বলবি না একটাও, নয়তো খুব বেশি ভালো হবে না কারোর জন্য। মায়া ভয়ে কাঁপছে, কপালে ঘাম এসে জমে। এমনভাবে কখনো দেখেনি ম্যামকে। এমন সময় নাবিল বাহির থেকে দৌড়ে এসে আরিয়ার হাতটা মায়ের গলা থেকে সরিয়ে বলতে লাগলো, কি করছো কি আরু? পাগল হয়ে গেছো? আরিয়ার বোধহয় রাগটা আরো চেপে বসলো। নাবিলকে উদ্দেশ্য করে দাঁতের দাঁত চেপে বলতে লাগলো, I hate this thing. How many times will I say it? নাবিল দুহাত উপরে তুলে একটু নিচে নামিয়ে মাথাটা নাড়াতে নাড়াতে বলল, ওকে, ভুল হয়েছে, লাস্ট বার। কিন্তু তুমি কি করতে যাচ্ছিলে? আর শ্রাবণী, মাথাটা কি একদম চলে গেছে তোমার? কি হয়েছে আমাকে বলো। আরিয়া হাতের ভাঙা গ্লাসটা নিচে ছুঁড়ে মারে। কাচের টুকরোগুলো চারিদিকে ছিটকে পড়ে। দুটো কাচ ঠিক আরিয়ার ফর্সা মসৃণ তুলতুলে পায়ের উপর এসেও পড়ে। ফলে হালকা আঘাত লেগে একটু আজ পরে রক্তের আভা প্রকাশ পায়। নাবিল সঙ্গে সঙ্গে আরিয়ার পায়ের কাছে বসে হাত দিয়ে কাচ দুটো সরাতে ব্যস্ত হয়ে পড়ল। একটু জোরে শব্দ করে বলতে লাগলো, কি করছো কি শ্রাবণী? কি হয়েছে বলবে তো আগে। কি করেছো এটা? কিসের জন্য রাগ করে আছো? আর যাই হোক, তার জন্য নিজের ক্ষতি করবে কেন? কাজ দুটো ফেলে দিয়ে আঘাতের জায়গা দুটো হাত দিয়ে একটু রক্তটা মোছার চেষ্টা করতে পাশ থেকে একজন সার্ভেন্ট ফার্স্ট এড বক্সটা নাবিলের সামনে এগিয়ে দেয়। নাবিল ছোট একটা তুলো নিয়ে রক্তটা মুছে দেয়। সেখানে ঔষধ লাগাতে গেলে আরিয়া পা সরিয়ে দিয়ে বলল, লাগবে না।
বলেই উপরে হাঁটা ধরে। নাবিল শুধু তাকিয়ে থাকে। আরিয়া রুমে ঢোকার আগে নাবিল নিচ থেকে বলে ওঠে, দেখো নিজের কিছু করবে না, নয়তো কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। আরিয়া পেছন তাকানোর প্রয়োজন মনে করেনি, সোজা রুমে ঢুকে দরজা আটকে দেয়। আরিয়া দরজা আটকাতেই মায়াকে জিজ্ঞেস করল, কি হয়েছে? মিটিংয়ে কোনো প্রবলেম হয়েছে নাকি অন্য কিছু? মায়া মাথা নত করে ভীতি সন্ত্রস্ত হয়ে বলতে লাগলো। বলে মায়া থামলো। আর কথা আসছে না গলা দিয়ে। যদি এটা শুনে নিশ্চিত নাবিল স্যারের হাতে মরতে হবে। নাবিলের হাত মুঠো বদ্ধ হয়ে আসে, কপালের রগগুলোই জানান দিচ্ছে এমনভাবে চুপ হয়ে যাওয়াটা একদম পছন্দ হয়নি তার। মায়া ভয়ে আবারও বলা শুরু করে দিল। নাবিল একবার চোখ বন্ধ করে নিজেকে সংযত করার চেষ্টা করলো। পরক্ষণে আর এক মুহূর্ত না দেরি করে বেরিয়ে পড়ল। মায়া তো ভেবেই নিয়েছিল আজ তাকেও না প্রাণটা দিতে হয়। আরিয়া গিয়ে ওয়াশরুমে ঢুকে উপরে শরীরে সাদা ড্রেসটা খুলেই হাত বাড়িয়ে পানি জাতীয় ভীষণ কড়া ঘ্রাণের কিছু একটা নিয়ে শরীরে ঢেলে দিয়ে যতটুকুতে আফরানের ছোঁয়া লেগেছে মনে আছে সবটা শরীরে ঘষা মাজা শুরু করে। বেশ খানিক সময় নিয়ে জায়গাগুলোতে ঘষে ঝর্ণা ছেড়ে দিয়েও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবারও পাশে থাকা গোলাপ জলের পানিতে নিজেকে এলিয়ে দেয়, যেখানে তার কিছুটা স্বস্তি বোধ হয়। নাবিল ফুল স্পিডে গাড়ি চালিয়ে ঠিক আফরানদের বাড়ির সামনে এসে গাড়ির ব্রেক চাপল। দ্রুত পায়ে নেমে গিয়ে কলিং বেল বাজায়। মিনিটের মধ্যে একজন সার্ভেন্ট এসে দরজা খুলে দেয়। সার্ভেন্টটা মনে হয় নতুন হবে, তাই তো জিজ্ঞেস করলো, কে আপনি? বড় সাহেব বাসায় নেই। নাবিল লোকটার কথায় পাত্তা না দিয়ে ধাক্কা মেরে সামনে থেকে সরিয়ে সোজা ভেতরে ঢুকে যায়। আফরান নিচে নাম বলছি, নয়তো খারাপ হয়ে যাবে। আজকে আমার চেয়েও খারাপ দ্বিতীয় কেউ হবে না, বলে দিলাম। পাশ থেকে লোকটা বলে উঠল, আসলে আফরান স্যার তো আসেনি বাসায়। বাড়ির বড় সাহেব আফরান স্যার গত 3 বছর ধরেই নাকি বাসায় আসে না শুনেছি। নাবিল বুঝলো আফরান বাড়িতে আসেনি। আফরান যে আরুকে চিনবে মিটিংয়ে এটা সে নিশ্চিত ছিল, কিন্তু এমন করবে সেটা ভাবেনি। আরুকে এমন রূপে দেখে একটু আনকমফোর্টেবল হবে এটাই ভেবেছিল, কিন্তু এই আফরান তো উল্টো করে দিল সবটা। 3 বছর আগের কথা কি ভুলে গেছে ওই আফরান? নাবিল এবার আফরানের অফিসে চলে গেল ডিরেক্ট। নাবিলকে দেখে প্রথমত গেটের কেয়ারটেকার ভেতরে যেতে দিতে চায়নি, কিন্তু পর মুহূর্তে তানভীরের কল আসলো কেয়ারটেকারের ফোনে। একে আসতে দাও। পরে কেয়ারটেকার গেট খুলে দিল। নাবিল সোজা আফরানের রুমের দিকে চলে গেল। নাবিল আসতেই তানভীর গিয়ে দরজা খুলে দিল। আফরান হাতে কিছু কাগজপত্র নিয়ে টেবিলে হেলান দিয়ে এক পা অন্য পায়ের উপর রেখে কিছুটা হালকাভাবেই দাঁড়িয়ে আছে। নাবিল ভেতরে ঢুকে আফরানের কাছে গিয়ে কলার চেপে ধরে বলল, প্রবলেম কি তোর? সাহস হলো কি করে ওর শরীরে টাচ করার? নিজের প্রমিস ভুলে গেছিস? আফরান চৌধুরী যে নিজের কথা রাখে না প্রুভ করে দিয়েছিস। তানভীর এসে নাবিলের হাত সরাতে যায়, কিন্তু আফরান চোখের ইশারা করে সামনে না আসার কিছুটা বিরক্ত নিয়েই নাবিলের হাতটা কলার থেকে সরিয়ে বলতে লাগলো, তুই তো আমাকে বলিসনি যে মিসেস শবনমের সাথে মিলে কাজ করছিস আর আরও সেখানে আছে। তুই যদি ভুলে যাস তবে আমি কেন বলবো না? আর তাছাড়া ও এতদিনেও তো আরোকে নিচে করতে পারলি না, আর মাত্র 23 দিন বাকি 3 বছর পূর্ণ হতে। তখন তুই কি করবি? দেখ আফরান, ভালোই ভালোই বলছি, আর তোকে কখনো চাই না ভবিষ্যতে। দূরে থাক ওর থেকে। আমাকে ভালোবাসে না, কিন্তু বন্ধু ভাবতেও ওর কোনো আপত্তি নেই। আমাকেও ঘৃণা করে না, কিন্তু তোকে ঘৃণা করে। আরও সেদিন আমার কাছে নিজে এসেছিল, ভুলে যাস না, আমি জোর করিনি। রাইট, সেজন্যই তো তোর কথা মেনে নিয়েছিলাম। সেদিন রাতে যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট করাতে চেয়েছিলি তখনই বুঝেছিলাম আরও তোর কাছে আছে, আর তার জন্যই আমাকে মারতে চাচ্ছিস। তারপর যখন আবার তুই সেটা বুঝে গেছিলিস, কি করলি? ফলতো একটা গেম চ্যালেঞ্জ করে বসলি, আর ওনাকে তোকে বিশ্বাস করে হ্যান তেন আরো কত কি। ও গড, 3 বছর সময় নিলে আরও কি নাকি নিজের করে নিবি। যদি বিষয়টা জোকস লেগেছে আমার কাছে, তবু শুধু বোকা মেয়েটা কতদূর যেতে পারে, সাহসটা কতটুকু বেড়েছে সেটাই দেখার জন্য তোকে টাইম দিয়ে আমি চলে গিয়েছি। আর তুই ভেবেছিস আমি তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি? আমি তবে যদি সত্যি আরও তোর সাথে লতুপতো করতো, তোর কি মনে হয় আমি তাকিয়ে দেখতাম, ওখানে পুঁতে রাখতাম? আমাকে এখনো ভালো করে চিনতে পারিস নি ইয়ার। কিন্তু তুই যে ওকে এমন প্রফেশনাল বানাবি
সেটাও বলিস না। আমার শবনমের সাথে হাত মিলিয়েছিস সেটাও বলিস না। তোর কি মনে হয় আমি তো সব কথা বিশ্বাস করেছি? ওই বোকাটার জন্য আমার 5 থেকে 6টা সিগারেট গার্ড আগে থেকে ছিল। আচ্ছা, তুই তো বলিস যে আরও কি ভালোবাসিস, তুই ভেবে দেখেছিস যার ভেতরে আমাকে নিয়ে প্রতিশোধের আগুন চলছে তার হাতে আরোকে তুলে দিচ্ছিস? আরও কিচ্ছু আপনাকে গ্যারান্টি দিতে পারবে?